গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, ওয়েদার আপডেট যা দেখলাম বলছে দুপুরের পর থেকে নাকি ভালোই রোদ থাকবে। দেখি তাহলে হয়তো একটু ঘুরতে বেরাবো। আর এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে বোম্বে বাজার, কারণ বরমশাই ঘুম থেকে উঠেই আজকে বলেছে লুচি ছোলার ডাল খাবো। তা আমার খুব একটা বেশি লুচি খাওয়া হয় না বললেই চলে, সেজন্য ময়দাটা আজকে আনা ছিল না। তাই কর্তা গিন্নি এখন একটু যাচ্ছি বোম্বে বাজারে ময়দা আনতে। আমার না এই দেশি দোকানগুলোতে আসলে এত মন ভালো হয়ে যায়, আসলে সব মশলা দেখলে না আমার বেশ ভালো লাগে। আর এখন ওই দেবমাল্য নিয়ে নিল একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখান থেকে নিয়ে নিচ্ছি ময়দা। আসলে এখানকার যে আইরিশ স্টোরগুলোতে যে ময়দাগুলো পাওয়া যায় সেইগুলোতে না লুচিটা ঠিক ভালো হয় না, কিন্তু দেশি দোকান থেকে যদি ময়দা নিই তাহলে লুচিটা খুব ভালো হয়। এখানে হিমানি ব্র্যান্ডের একটা বিরিয়ানির এসেন্স পাওয়া যায়, এটা অনেকটা আমাদের মিঠা আতরের মতন, তোমরা ট্রাই করতে পারো, দারুণ এটা। কেনাকাটি করে বাড়ি চলে এসেছি, এখন মেখে নেব চটপট ময়দাটা। আমি ময়দা মাখার সময় একটু ঘি দেওয়া পছন্দ করি, আর দিই হচ্ছে চিনি। মানে চিনি কলকাতায় থাকলে আমি যেমন চিনির জল হতো সেরকম চিনির জল করে সেটা দিয়ে ময়দা মাখতাম আর কি। কিন্তু এখানে না চিনিগুলো পুরো না গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, তো সেই জন্য সুবিধা হয় জানো তো। একদম ওই গুঁড়ো চিনিটাই যদি আমি এই ময়দা মাখার সময় দিয়ে দিই তাহলেই আর চিনির জলটা দিতে হয় না, ওটাতেই হয়ে যায়। আর একটু গরম জল অ্যাড করে ময়দাটা মেখে নেব, তাতে না লুচিটা বেশ ফুলবে আর ময়দা মাখাটাও বেশ সফট হবে। আমার মনে হয় লুচির ক্ষেত্রে এই ময়দা মাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ঠিক মতন যদি ময়দা মাখাটা না হয় তাহলে কিন্তু লুচি কিছুতেই ফুলবে না। ময়দাটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর এখন করে নেব ছোলার ডাল। ছোলার ডালের জন্য ছোলাটা আগে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 4টে সিটি দিলেই একদম ডালটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলার ডালটা আজকে না তেল দিয়ে করিনি, আমি একটু ঘি দিয়েছিলাম। ঘিটা গরম করে নিয়ে তাতে দিয়েছিলাম হচ্ছে একটু আদা, একটু সাদা জিরে আর একটু হিং। এইটাই আমি ফোড়ন হিসাবে দিয়েছিলাম ছোলার ডালের। আগের থেকে সেদ্ধ করে রাখা আমার ছোলার ডালটা অ্যাড করে দিয়ে তারপর একটু হলুদ দিয়েছিলাম আর পরিমাণ মতন একটু মিষ্টি দিয়েছিলাম। আর একদম শেষে অ্যাড করেছিলাম হচ্ছে ডেসিকেটেড কোকোনাট, আর দিয়েছিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা। ব্যাস, একদম ছোলার ডাল কিন্তু আমাদের তৈরি। গরম গরম ছোলার ডাল আর সঙ্গে লুচি, ওফ, এই হলো বাঙালির সেরা জলখাবার। এই সকাল সকাল পেলে আর কিচ্ছু চাই না। এবার হলো লুচি বেলার পর্ব। লুচিগুলোকে চটপট বেলে গরম গরম ভেজে ফেলি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। লুচি ভাজতে ভাজতে না মায়ের কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে মা যদি এখন থাকতো তাহলে মাকেও গরম গরম লুচি আর ছোলার ডাল খাওয়াতে পারতাম। এত বছর তো মাই আমাকে খাইয়ে এসছে, কোনোদিনও আমার মাকে করে খাওয়ানো হয়নি। আজ সত্যি মায়ের কথা বড্ড মনে পড়ছে। এবারে কলকাতায় গেলে মাকে আমি লুচি ভেজে খাওয়াবো। দেবমাল্য আর একটু সময় নষ্ট না করে গরম গরম লুচি আর ছোলার ডাল খেতে বসে পড়েছে, আর তার সঙ্গে ছিল একটা কালোজাম মিষ্টি। সত্যি এ যেন পুরো অমৃত। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বাইরে দেখলাম ভালোই রোদ দিয়েছে। আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি আমাদের কাছেই কাউন্টি মিতে একটা এনফিল্ড ফেয়ারি ট্রেল আছে, সেখানেই আজ আমরা যাব। এই জায়গাটার ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে বাই কারে ওই 1 ঘন্টা খানিক মতন। এখন যেহেতু এখানে সামার, এখানে কিন্তু এখন দিনটা অনেকটা বড়। এখানে কিন্তু সূর্য অস্ত হতে হতে প্রায় এখন সন্ধে 8:30 হচ্ছে। 8:30 হওয়া মানে আমাদের কাছে এখন অনেক, মানে 8:30 পর্যন্ত আমরা আলোর দেখা পাবো। তাই নিশ্চিন্তে ভালো করে ঘোরা যাবে আর সারা দিনটা উপভোগ করা যাবে। কারণ ওয়েদার আপডেট যা আছে এখন থেকে কিন্তু পুরোটাই বেশ সানি থাকবে, বলছে তো বেশ ভালো রোদ উঠবে। এমনি আয়ারল্যান্ড এত সুন্দর, আর রোদ উঠলে তো কথাই নেই। সত্যি চারদিকটা বেশ লাগে দেখতে। আমরা এখন এনফিল্ডের কাছে পৌঁছেই গেছি, এখানে গাড়িটা আগে পার্ক করে নিই। আমরা এখন ঠিক পার্কিংয়ে আছি।
তো এখানেই ট্রেন স্টেশনের পাশে দেখলাম একটা পার্কিং আছে, আর এটা হচ্ছে পেড পার্কিং। এখানে তুমি এসে ওই তোমাদের দেখালাম না যে স্ক্যানটা, ওখানে স্ক্যান করবে, স্ক্যান করে পে করে দাও, ব্যাস হয়ে গেল। এখানে কিন্তু ওই টাকা নেওয়ার জন্য কোনো লোক কিন্তু কখনোই থাকে না, তুমি সবই নিজে নিজে করে চলে যাও। বিদেশ মানেই নিজের কাজ নিজে করার একটা স্কিল সেট তৈরি করা, মানে প্রতি মুহূর্ত তোমাকে শেখাবে কি করে তুমি স্বাবলম্বী হয়ে উঠবে। আর এই যে দেখছো, এটা একটা কিন্তু ট্রেনের টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছ কোনো লোক নেই, এখানেও কিন্তু নিজেকে ওই টিকিট কেটে ট্রেনে উঠে পড়তে হবে। আর ওই যে দেবমাল্য হাত দিয়ে দেখাচ্ছে হচ্ছে ওই দিক থেকে ওই এনফিল্ড ফেয়ারি ট্রেলটা শুরু হচ্ছে। আর এই যে এখানে ক্যানেলটা দেখছো, এই ক্যানেলটা হচ্ছে রয়্যাল ক্যানেল। এই ক্যানেলের পাশ দিয়েই কিন্তু এই এনফিল্ড ফেয়ারি ট্রেলটা কিন্তু শুরু হচ্ছে। আর এই প্রথমেই ঢোকার আগে কিন্তু এরকম একটা ম্যাপের মতন ছিল, মানে এখান থেকে তুমি বুঝতে পারবে যে কতটা এই ট্রেল ওয়াকটা আছে বা এখানে আর কি কি আছে, সবটা এই ম্যাপ দেখেই তুমি বুঝতে পারবে। এই ম্যাপটা দেখে যা বুঝলাম তা এই হলো, একদিকে হচ্ছে ফেয়ারি ট্রেল আর একদিকটা হচ্ছে ওয়াকিং ট্রেল। এই প্রথম আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াকিং ট্রেল। আর এখানে কিন্তু প্রচুর গাছপালা ছিল, যা সত্যিই ভালো লাগছিল। এখানে থাকার দরুন আমাদের কিন্তু এই ট্রেল ওয়াকগুলোতে যখন ভিজিট করা হয় তখন কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করা হয়। হাঁটাহাঁটির অভ্যেস আমার কোনো সময় খুব একটা বেশি ছিল না, কিন্তু এই আয়ারল্যান্ডে এসে বেশ হাঁটি, আর হাঁটতে কিন্তু বেশ ভালোও লাগে। গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা পড়ছে এত সুন্দর দেখতে লাগে না, মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই লাইনটা, প্রকৃতির নিরাভরণ মুক্ত রূপের স্পর্শে অনুভূতি খোলে। একদম তাই, প্রকৃতি এমনভাবে নিজেকে সাজিয়েছে যা সত্যি কোনো বিশল্যকরণীর থেকে কম নয়। কিন্তু মৃত মূর্ছিত চেতনাকে জাগ্রত করতে এর চেয়ে ভালো ওষুধ হয়তো আর হয় না। এই ট্রেল ওয়াকে এসে দেখি অনেকেই কিন্তু আজকে এই ট্রেল ওয়াকে এসছে, ওই যেহেতু রোদ দিয়েছে, কেউ এত ভালো সুযোগ আর হাতছাড়া করে না। চারদিকে যদি একটু সবুজের সমাহার থাকে না, তাহলে কিন্তু মন মেজাজ দুই ফুরফুরে থাকে। আমি আর দেবমাল্য এখন চলেছি ফেয়ারি ট্রেলের উদ্দেশ্যে। আমাদের ওই ওয়াকিং ট্রেলের ওইদিকে ঘোরাঘুরি করা শেষ, এইবার চলে এসেছি ঠিক অপোজিট সাইডে। আর এখান থেকে শুরু হচ্ছে এনফিল্ডের ওই ফেয়ারি ট্রেল ওয়াকটা। এখানে তো মনে হচ্ছে আরও বেশি সবুজের সমাহার। আয়ারল্যান্ডে এত যেহেতু ফাঁকা ফাঁকা থাকে সব জায়গায়, আর যখনই এরকম কোনো ওয়াকে আমরা যাই আমার মাথায় এক রাশ চিন্তা আসে। মাঝে মাঝে মনে হয় এই ইটকাট পাথরের ব্যস্ত শহর জীবনের ক্লান্তি যখন আমাদের আস্তে আস্তে গ্রাস করে নেয়, তখন যদি একটু ছুটি নিয়ে বেরিয়ে আসা যায় সবুজের মাঝখানে, তাহলে কিন্তু জীবনের অনেক সমস্যারই সহজ সমাধান পাওয়া যায়। এখানে একটা সিঁড়ির ব্যবস্থা রেখেছে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই একদম ক্যানেলের সামনে যাওয়া যাবে। আর এখানে আবার একটু বসার জন্য দেখলাম একটা চেয়ার টেবিলও করা আছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে না, যখন গাছের ছায়াটা জলের মধ্যে পড়েছে, কি অপূর্ব লাগছে। তোমাদের বলছিলাম না এখানে একটা ফেয়ারি ট্রেলের মতন করেছে, এইবার আমরা সেদিকটায় যাচ্ছি। এখানে না বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে ওরা কিন্তু খুব এনজয় করবে, অনেকটা ঠিক আমাদের সেই রূপকথার গল্পের মতন এখানে কিন্তু তোমরা একটা ছোঁয়া পাবে। আয়ারল্যান্ডে কিন্তু এরকম অনেক ফেয়ারিজ গল্প কিন্তু আমরা শুনতে পাই, আর এটার সাথে কিন্তু আমরা আমাদের ছোটবেলায় সেই ঠাকুমার ঝুলির সাথে কিন্তু বেশ মিল খুঁজে পাচ্ছি। এইখানে যে জায়গাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এখানে দেখছিলাম প্রচুর এরকম গাছের কাণ্ডের ওখানে না সব ছোট ছোট ফেয়ারিজদের একটা হাউস মতন করে রেখেছে। তোমার এক ঝলক দেখে মনে হবে যে ট্রি হাউসের মতন করা আছে, কিন্তু এগুলো কিন্তু সব ফেয়ারিজদের থাকার জন্যে এরা ব্যবস্থা রেখেছে। মানে বলতে পারো এরা বিশ্বাস করে যে ফেয়ারিজরা প্রকৃতির মধ্যে থাকতে ভীষণ পছন্দ করে, আর এরা নাকি খুব সহজেই নিজের রূপ পরিবর্তন করতে পারে। সবই কিন্তু রূপকথার গল্প। আমার মনে হয় রূপকথার রাজ্যে সবই সমান, এখানে কিন্তু দেশকালের ভেদাভেদ নেই, কারণ সবটাই কল্পনার জালে বোনা। এই যেমন দেখছো এই একটা চেয়ার পাতা আছে, এটাও কিন্তু ফেয়ারিজদের জন্যে।
যারা আয়ারল্যান্ডে আছো আর যাদের ছোট ছোট কচিকাচা আছে তারা কিন্তু অবশ্যই এখানে ওদেরকে নিয়ে চলে আসবে, কারণ ওরা যেই সব স্টোরি বুকে গল্প শোনে ফেয়ারিজদের, সেগুলো কিন্তু এখানে আসলে একদম মিল পাবে। পুরো ওদের সামনে ওদের স্টোরি বুকে পড়া ফেয়ারিজদের গল্পটা একদম জীবন্ত হয়ে উঠবে। আর ওই যে দেখলে লেখাই আছে, দেখে শুনে পা ফেলো, কারণ এখানে ফেয়ারিজ থাকে। আর এই দেখো ফেয়ারিজদের জন্য ছোট্ট ছোট্ট কি মিষ্টি মিষ্টি ঘর করা, দেখে মনে হচ্ছিল কি আমি আবার আমার শৈশবে ফিরে গেছি। সত্যি শৈশব আমাদের জীবনের এমন একটা পর্ব যেখানে বারবার মন চায় ফিরে যেতে। এই এত সৌন্দর্যপূর্ণ গাছপালায় ভরা যে বাগানের মধ্যে দিয়ে আজকে আমরা হেঁটে যাচ্ছি, আর এইখানে যে এত রূপকথার গল্পের ছোঁয়া আছে, এটা দেখে বারবার মনে হচ্ছিল হয়তো আমি আর দেবমাল্য কোনো এক রূপকথার গল্পের এক চরিত্র, হয়তো রূপকথার বইয়ের মধ্যে আমরা দুজনে ঢুকে পড়েছি। চারদিকের পরিবেশটা এতই চুপচাপ, আর তার সঙ্গে রয়েছে মিষ্টি মিষ্টি পাখির ডাক, এ যেন এক পরীদের মায়াবী রাজ্যে আমরা ঢুকে পড়েছি। এখানে একটা মজার জিনিস চোখে পড়ল, যেমন ধরো যদি আমি জানতে চাই আমার ফেয়ারি নাম কি, তাহলে আমার যেমন নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু হচ্ছে, এখানে দেখলাম কে দিয়ে লেখা আছে হচ্ছে বাবলি। আর যেহেতু আমার নভেম্বরে জন্ম, নভেম্বরে লেখা আছে হচ্ছে স্ন্যাপড্রাগন, তাহলে আমার পুরো নামটা কি হলো? বাবলি স্ন্যাপড্রাগন। কি অদ্ভুত সব ব্যাপার স্যাপার। এই জায়গাটা সত্যিই বাচ্চাদের জন্যে একেবারে উপযুক্ত জায়গা। ফেয়ারি ট্রেল থেকে বেরানোর পর সামনে একটা ছোট মাঠের মতন চোখে পড়ল, ওইখানে একটু আমরা কিছুক্ষণ বসেছিলাম, বেশ সুন্দর লাগছিল। রোদের মধ্যে মাঠের মধ্যে বসার মজাই কিন্তু আলাদা, আর তার সঙ্গে হালকা শীতের আমেজ, ব্যাস আর কি চাই বলো তো। এই জায়গাটা বেশ ফাঁকাই ছিল, একটা সুবিধা হয়েছিল জানো তো, বেশ নিরিবিলিতে আমরা কর্তাগিন্নি জমিয়ে প্রেম করলাম। ফাঁকা জায়গায় প্রেম করার মজাই আলাদা। এই ফেয়ারি ট্রেল ওয়াক শেষ করে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কি করে যে 3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। অসম্ভব সুন্দর এ জায়গা। আজকের মতো আমি আমার ব্লগ এখানেই শেষ করছি, তবে কথা দিচ্ছি খুব শিগগিরই অন্য কোনো এক নতুন জায়গার অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।